তোর সাহস তো কম না, তুই আমাকে ধাক্কা দিয়ে চলে যাচ্ছিস। এই খ্যাতের বাচ্চা খ্যাত, এদিকে আয়। তুই আমাকে চিনিস? আমি চাইলে তোকে এখন কি করতে পারি? আরে আপু, আমি তো আপনাকে দেখতে পাইনি, তাহলে আপনি আমাকে শুধু শুধু কেন এমনটা করছেন? আর দোষটা তো আমার নয়, দোষটা হলো আপনার। আপনি নিজেই তো আমাকে ধাক্কা দিয়েছেন, তাই না? তার মানে তুই কি বলতে চাচ্ছিস আমি তোকে ধাক্কা দিয়েছি? তোর সাহস তো কম না, তুই আমার মুখের উপর কথা বলছিস। আজ পর্যন্ত কলেজের কেউ আমাকে এভাবে কথা বলার সাহস পায়নি। দাঁড়া, তোকে দেখাচ্ছি। তারপর আমি ছেলেটাকে একটা থাপ্পড় মারলাম। দেখুন, আপনি আমাকে শুধু শুধু থাপ্পড় মারলেন। আমি কোনো রকম অন্যায় করিনি, তবুও আপনি আমাকে থাপ্পড় মারলেন। এটার জন্য আপনাকে একদিন ঠিকই জবাব দিতে হবে। কাউকে শুধু শুধু আঘাত করা, এটা অনেক বড় অন্যায় এবং অনেক বড় পাপ। তোর কথা হলো তুই আমাকে জ্ঞান দিচ্ছিস, আর আমাকে ধাক্কা দিয়ে তুই আবার বড় বড় কথা বলছিস। আজ পর্যন্ত কেউ আমার মুখের উপর কোনো কথা বলতে পারেনি, তুই প্রথম আমার মুখের উপর কথা বলছিস। যা এখান থেকে, না হলে কিন্তু তোকে এখানে মেরে পুঁতে রেখে দেব। আজকে মনটা ভালো নেই, তাই ছেড়ে দিয়েছি, না হলে আজকে দেখিয়ে দিতাম। তারপর শাহরিয়ার সেখান থেকে চুপচাপ চলে আসলো। আর মেয়েটা হলো এই কলেজের সভাপতির একমাত্র মেয়ে, আদরের দুলালি, তাই এরকম করবেই। আর আপনারা হয়তো কোনো কিছু বুঝতে পারছেন না, আসলে শাহরিয়ার ভুল করে মেয়েটার সঙ্গে ধাক্কা খায়। তারপর কি হলো সেটা তো আপনারা দেখতেই পেলেন। তারপর শাহরিয়ার সোজা কাছে চলে আসলো, আর কাছে আসার পর জনি বলতে লাগলো, আরে দেখ দেখ, আমাদের মাঝে কে এসে হাজির হয়েছে। আমাদের মাঝে বিশিষ্ট খ্যাত মশাই হাজির হয়েছি। দেখতেই পুরো পাগলের মতো মনে হয়, পাবনায় রেখে আসতে হবে। এই, তোদের না গাড়ি আছে? তাড়াতাড়ি করে এই ছেলেটাকে ধরে পাবনায় দিয়ে আয়। শাহরিয়ার ওদের কথায় কোনো কথা বলল না, কারণ এরকম শাহরিয়ারের সঙ্গে প্রতিদিনই করে। তারপর হঠাৎ করে স্যার চলে আসলো, আর স্যার আসাতে সবাই দাঁড়িয়ে গেল। দাঁড়িয়ে স্যারকে সালাম দিল, আর স্যার তাদেরকে ভালো মন্দ জিজ্ঞেস করে বুঝতে বলল। আর স্যার ক্লাস করাতে লাগলো। যথারীতি স্যার শাহরিয়ারকে দাঁড় করালো, আর দাঁড় করিয়ে বলতে লাগলো, কি ব্যাপার, তোমাকে না আমি বলেছি যে তুমি এইসব কাপড় চোপড় পরে এই ভার্সিটিতে আসবে না। এরপর থেকে ভালো কাপড় চোপড় পরে আসবে, ঠিক আছে? স্যার, আমার ভালো কাপড় চোপড় পরার মতো কোনো সামর্থ্য নেই, তাই স্যার ভালো কাপড় চোপড় পরে আসতে পারবো না ভার্সিটিতে। আপনি এটার জন্য আমাকে ক্ষমা করবেন। তারপর স্যার শাহরিয়ারকে আর কিছু বলল না, আর শাহরিয়ারও বসে পড়ল। তারপর স্যার আবারও কাজ করাতে লাগলো, আর এইভাবে সময়টা পার হয়ে গেল। শাহরিয়ার ক্লাস শেষ করে বের হতে যাবে, তখনই দেখে জানি শাহরিয়ারকে ডাক দিচ্ছে। আর শাহরিয়ার তার কাছে গেল, আর কাছে যেতেই জনি শাহরিয়ারকে থাপ্পড় মেরে বলল, কিরে, তুই কি চোখে দেখতে পারিস না? আমি যে এখান দিয়ে যাচ্ছি, আমাকে তো সালাম দেওয়ার কথা ছিল, কিন্তু তুই আমাকে সালাম না দিয়েই চলে যাচ্ছিস। দ্বিতীয়বার যেন এমন ভুল না হয়। তারপর জনি চলে গেল। শাহরিয়ার কোনো কিছুই বুঝতে পারল না, সবাই শাহরিয়ারের সঙ্গে কেন যে এমনটা করে। শাহরিয়ার ক্ষেতভাবে আছে দেখে সবাই শাহরিয়ারের সঙ্গে এমনটা করবে, এটা শাহরিয়ার আগে থেকেই বুঝতে পেরেছিল। তারপর শাহরিয়ার কোনো কিছু না ভেবে চলে আসলো বাহিরে, আর বাহিরে এসে হেঁটে যাচ্ছে বাসার দিকে। তারপর বাসায় এসে ফ্রেশ হয়ে খাবার খেয়ে নিল, আর খাবার খেয়ে কিছুক্ষণ রেস্ট নিতে লাগলো। আর তখনই স্যার শাহরিয়ারকে কল দিল। স্যার শাহরিয়ারকে কল দিয়ে বলতে লাগলো, শাহরিয়ার, তোমার কাজের কতদূর এগিয়েছ? আমি কিন্তু খুব দ্রুত সম্ভব এই কেসটার সমাধান চাই। এখানে সব কিছুই জট পাকিয়ে আছে, তোমার জটগুলো আগে খুলতে হবে। স্যার, আমি আমার সাধ্যমতো চেষ্টা করছি, আর আপনি কোনো চিন্তা করবেন না। আর স্যার, আমার মনে হচ্ছে যে এই কলেজের প্রিন্সিপাল, ওনাকে আমার অনেকটা সন্দেহ হচ্ছে। আমি যদি প্রমাণ হাতে পাই, তাহলে কিন্তু ওনাকে সোজা উপরে পাঠিয়ে দেব। আমি তোমাকে নির্দেশ দিয়ে দিয়েছি যে এই কেসের সঙ্গে যারা যারা জড়িত আছে, এই খুনগুলোর পেছনে যারা যারা আছে, তাদের সবাইকে তুমি জীবিত অথবা মৃত ধরে আনার জন্য। তারপর শাহরিয়ার স্যারের সঙ্গে আরও কিছু কথা বলে কল কেটে দিল, আর কল কেটে দিয়ে শাহরিয়ার রেস্ট নিতে লাগলো। আর এইভাবেই সময়টা পার হয়ে গেল। রাতের বেলা শাহরিয়ার রেডি হয়ে বের হলো কলেজের উদ্দেশ্য এখন কলেজে গিয়ে শাহরিয়ারকে সবটা ঘুরে ঘুরে দেখতে হবে। তারপর শাহরিয়ার চলে আসলো কলেজে, আর কলেজে এসে শাহরিয়ার ভেতরে চলে আসলো। আর ভেতরে এসে শাহরিয়ার এক এক করে সবটা জায়গা ভালো করে দেখতে লাগলো।
আর দেখতে দেখতে চলে আসলো শাহরিয়ার প্রিন্সিপালের রুমের সামনে। প্রিন্সিপালের রুমের সামনে এসে শাহরিয়ার কিছুটা শব্দ পেল, আর শব্দটা পেয়ে শাহরিয়ার সতর্ক হয়ে গেল। তারপর শাহরিয়ার এক পা দুপা করে সামনে এগিয়ে যেতে লাগলো। আর এগিয়ে যেতেই শাহরিয়ার ভেতর থেকে একটা মেয়ে স্যারের শব্দে শুনতে শাহরিয়ার আরও কাছে এগিয়ে যেতে লাগলো। শাহরিয়ার দরজার কাছে চলে আসলো। তারপর দরজার কাছে এসে শাহরিয়ার একটা ফটো দিয়ে দেখতে লাগলো দুজনেই উলঙ্গ অবস্থায় বসে বসে মদ খাচ্ছে আর কথা বলছে। শোন, তুই যে এখন আমাকে যে সুখ দিচ্ছিস আমি এটা কোনোদিনও বলতে পারবো না। আর তোর পরীক্ষার চিন্তা তোকে করতে হবে না, তোর পরীক্ষার চিন্তা আমি করব। এভাবে রোজ রোজ আমাকে দিয়ে দিবি? স্যার, আপনি এটা কি বলছেন? আমি তো রোজ এখানে আসতে পারবো না। এখানে আসলে হয়তো আমরা ধরা পড়ে যাব, কিন্তু যদি একবার ধরা পড়ে যাই তাহলে কি অবস্থা হবে সেটা একবার ভেবে দেখেছেন? শোন, আমি তোকে একটা অফার দিতে চাই। যদি তুই অফারটা রাজি থাকিস তাহলে তোর জন্য ভালো হবে। তুই এখন থেকে আমার হয়ে কাজ করবি। আমি তোকে যেভাবে বলবো তুই সেভাবেই কাজ করে যাবি, কারণ তোর অত টাকার প্রয়োজন, তাই না? আর তোর রূপ যৌবন সবই আছে। স্যার, আপনি আমার সঙ্গে বিছানে আসতে চেয়েছেন, আমি বিছানে এসেছি, সেজন্য আপনি আমার পরীক্ষাটা ভালো একটা সার্টিফিকেট দিয়ে দিবেন, তাহলেই হবে। আর এছাড়া আমাকে দ্বারা আপনার কি দরকার? শোন, আমার এখানে একটা গোপন জায়গা আছে, এখানে আমি মেয়েদেরকে পাচার করে থাকি। তুই যদি আমাকে প্রতি সপ্তাহে কয়েকটা মেয়ে এনে দিতে পারিস পাচার করার জন্য, সে থেকে তুই ভালো একটা কমিশন পাবি, যেটা তোর লাইফ সেট হয়ে যাবে। তুই সারা জীবন টাকার উপর শুয়ে থাকবি। বল, তুই কি আমার উপর রাজি? কিন্তু স্যার, এটা আমি কিভাবে করতে পারি? আমি একটা মেয়ে হয়ে অন্য মেয়েগুলোকে আমি নিজের হাতে পাচার করতে সাহায্য করব? এটা অনেক পাপ কাজ, আমি এটা করতে পারবো না। তুই যদি আমার কথা না শুনিস তাহলে তোর কি অবস্থা হবে সেটা তো তুই ভাবতেই পারিস। আর এখন থেকে আমার যেভাবে বলবো তুই সেভাবে চলবি, কারণ তুই ছাড়া এই কাজটা কেউ করতে পারবে না। কারণ তোর সঙ্গে হোস্টেলের মেয়েরা সবাই বন্ধু, আর তাছাড়া বাহিরে তোর অনেক বান্ধবী আছে। ঠিক আছে, আমি আপনার কথায় রাজি, কিন্তু একটা কথা, এসব যেন কেউ জানতে না পারে। আপনি যেভাবে চাইবেন, যখন চাইবেন, আমি সেই সময় আসতে পারবো, কোনো সমস্যা হবে না। কিন্তু একটাবার আমার দিকেও চেয়ে দেখবেন, কারণ আমার যদি মান সম্মানটা চলে যায় তাহলে আমি কাউকে মুখ দেখাতে পারবো না। ঠিক আছে, আজকে থেকে তুই আমার পার্সোনাল সেক্রেটারি, বুঝতে পারছিস? আর এখন এইখানে থাকার দরকার নেই। চল, আমি তোকে আমার গোপন জায়গায় নিয়ে যাই, পরে তোকে ভোরবেলা হোস্টেলে পাঠিয়ে দেবো। কিন্তু আপনি যে আমার দেহটা দখল করেছেন, এখন আমাকে কি কেউ বিয়ে করবে বলেন? আমি আমার নিজের ইজ্জতটা পর্যন্ত আপনার জন্য দিয়ে দিলাম। তুই যদি চাস তাহলে আমি তোর সঙ্গে সংসার করতে রাজি আছি। আমি তোকে বিয়ে করে অন্য কোথাও রেখে দেব, তুই সেখানে থাকবি, বুঝতে পারছিস? আর নতুন নতুন মেয়ে পেলে আমার কাছে নিয়ে আসিস, আমি চাই সুখ। আপনি এতটা খারাপ, এটা যদি কেউ জানতে পারে তাহলে আপনার মান সম্মান আর থাকবে না, বলে দিলাম। আমি ভাবতে পারিনি আপনি এতটা জঘন্য পরিমাণে খারাপ হতে পারেন। আরে তুই তো এখনো কোনো কিছু জানিস না। আমি এই কলেজের সব ম্যাডামকে আমার পিছনে এনেছি, অনেকে প্রেগনেন্ট বানিয়ে দিয়েছিলাম, তারপর সবাই ভয় পেয়ে চুপচাপ কলেজ ছেড়ে চলে যায়। আপনি আমার সঙ্গে যা কিছু করেন না কেন, আমার ব্যাপারে কাউকে জানাবেন না, প্লিজ। আমি চাই না অন্য কারো ভোগের সম্পদ হতে। আপনি যেভাবে বলেছেন আমি সেভাবেই কাজ করে যাচ্ছি, আমি রাজি আছি। এই তো লক্ষ্মী মেয়ের মতো কথা। এখন শোন, তোর বান্ধবী আছে না হোস্টেলে তোর সঙ্গে যে থাকে, ওকে পাচার করে দিব, সেটা তুই ব্যবস্থা করে দিবি, বুঝতে পারছিস? না, এটা হয় না, এটা আমি কখনোই করতে পারবো না, কারণ ও অনেক গরিব ঘরের মেয়ে, ওর বাবার মায়ের অনেক স্বপ্ন। প্লিজ, আপনি এটা করবেন না। তুই যদি এটা না করিস তাহলে তোকে কি অবস্থা করবো সেটা তো বুঝতে পারছিস। এখন এখানে মেরে রেখে দেব তোকে, বুঝতে পারছিস? তোর ইজ্জতটা সমস্ত কিছু ভিডিও করে ভাইরাল করে দেব। প্লিজ, আপনি আর এসব আমাকে বলবেন না, ঠিক আছে? আমি আমার সাধ্যমতো চেষ্টা করব আপনার সাথে কাজ করার, তবু প্লিজ আপনি আমার মান সম্মানটা নিয়ে এভাবে খেলবেন না। তারপর আমি মেয়েটাকে আমার মতো করে ভোগ করতে লাগলাম, আর এইভাবে সময়টা পার হয়ে গেল। তারপর এসব শেষ করে আমি আমার টেবিলের নিচে একটা ঢাকনা সরালাম, আর ঢাকনা সরাতেই সিঁড়িগুলো বেরিয়ে আসলো। আমি রাফাকে নিয়ে নিচে যেতে লাগলাম। নিচে আরেকটা গোপন রুম আছে, এটা তো আমি জানতাম না। এখানে মনে হয় আপনি এসব অপকর্ম করেন, তাই না? এখানে তোর মতো আরো অনেক মেয়ে আছে, ভিতরে গিয়েই দেখতে পারবি ভিতরে আছে। আরো না হলেও তার জন্য ওই 5জন মেয়ের সঙ্গে আমি প্রতি রাতেই এইসব করি। শোন, এখানে আর কিছুক্ষণ থেকে পরে হোস্টেলে চলে যাবি, বুঝতে পারছিস? এদিকে শাহরিয়ার এসব কথা শুনে অবাক হয়ে গেল।
কারণ একজন শিক্ষক তিনি এসব কাজ করছে। এটা তাদের দেশের শিক্ষকদের জন্য কতটা জঘন্য খারাপ এটা বলে বোঝানো সম্ভব না। শাহরিয়ারের তাদের শিক্ষকদের শ্রদ্ধা করে মন থেকে ভালোবাসে, কিন্তু এই শিক্ষক যদি এসব কাজ করে তাহলে এই শিক্ষকের জন্য সকল শিক্ষকদের বদনাম হয়। শাহরিয়ার তার ফোনটা বের করে ভিডিও অন করলো, আর ভিডিও অন করে দরজাটা বেশি কষ্ট করেই খুললো শাহরিয়ার। আর দরজাটা খুলে শাহরিয়ার ওই অফিস রুমে প্রবেশ করলো। আর অফিস রুমে প্রবেশ করে শাহরিয়ার ঢাকনাটা সরালো, নিচে সুড়ঙ্গ দেখতে পেল। তারপর শাহরিয়ার সেই সুড়ঙ্গের মধ্যে শাহরিয়ারের পকেট থেকে একটা ছোট্ট সিসি ক্যামেরা লাগিয়ে দিল। তারপর তড়িঘড়ি করে সেখান থেকে শাহরিয়ার চলে আসলো। আর সেখান থেকে চলে এসে শাহরিয়ার জঙ্গলে আসলো। আর জঙ্গলে এসে দেখে একটা মেয়ের লাশ পড়ে আছে। শাহরিয়ার মেয়েটার গলায় হাত দিয়ে দেখতে পেল এটা এখনো বেঁচে আছে। তারপর শাহরিয়ার মেয়েটাকে তাড়াতাড়ি করে হাসপাতালে নিয়ে চলে আসলো। হাসপাতালে এসে মেয়েটাকে ভর্তি করলো। আর মেয়েটাকে ভর্তি করার পর শাহরিয়ার চলে আসলো বাসায়। আর বাসায় এসে সকল রিপোর্ট তৈরি করতে লাগলো। আর এসব কাজ করতে করতে কখন যে রাত 3টা বেজে গেল বুঝতেই পারলো না। তারপর শাহরিয়ার ঘুমিয়ে গেল। পরদিন সকালবেলা ঘুম থেকে উঠে শাহরিয়ার ফ্রেশ হয়ে নাস্তা বানিয়ে রেডি হয়ে সোজা কলেজে আসতে লাগলো। আর কলেজে আস্তে আস্তে ভাবতে লাগলো এই কলেজে যা হচ্ছে এটা যদি বাইরে একটা লোক জানতে পারতো কী অবস্থা হতো, সেটাই তো কথা। আর প্রিন্সিপাল তাকে যে শাহরিয়ার কি করবে সেটা তো শাহরিয়ার নিজেও জানে না। তাকে এমন শাস্তি দেবে যেটা সে কখনো কল্পনাও করতে পারবে না। তারপর শাহরিয়ার কলেজে চলে আসলো। আর কলেজে এসে ভেতরে যাবে তখনই শাহরিয়ারকে পেছন থেকে কেউ একজন ডাকতে লাগলো। দেখলো জনি। আর জনি শাহরিয়ারকে দেখে বলতে লাগলো, কিরে, তোকে আমি ডাকছি, তুই শুনতে পাচ্ছিস না? এইদিকে আয়, তোকে আমার একটা কাজ করে দিতে হবে। আসলে আমি এটা করতে পারছি না, তুই এই চিঠিটা নিয়ে ওই মেয়েটাকে গিয়ে দিয়ে আয়। আপনি তো এখানে বসে আছেন, তাহলে আমাকে দিয়ে কেন এসব করাচ্ছেন? আমি এসব পারবো না, আমার ক্লাস আছে, আমি ক্লাসে যাব। তুই যদি এখন এই কাজটা না করিস তাহলে তোকে আমরা এখানে মেরেই পুঁতে ফেলবো। আর তোকে মারলে আমার কোনো কিছুই করতে পারবি না। তুই আমার ক্ষমতা সম্পর্কে জানিস না, আমার সম্পর্কে তোর কোনো আইডিয়াই নেই। যা, যেটা বলছি সেটা কর। তারপর শাহরিয়ার মুখ বন্ধ করে চিঠিটা নিয়ে নীলিমার কাছে চলে আসলো। আর নীলিমার কাছে এসে শাহরিয়ার এই ছেলেটা দিল। আর তখন নীলিমা শাহরিয়ারের হাত থেকে চিঠিটা নিয়ে পড়তে লাগলো। আর পড়ার পর শাহরিয়ারকে ঠাস করে একটা থাপ্পড় মারলো। আর থাপ্পড় মারার পর বলতে লাগলো, কালকে তোকে আমি এতবার বলে বললাম যে তুই এসব করবি না, আর আজকে তুই সাহস করে সোজা আমার জন্য লাভ লেটার লিখে নিয়ে এসেছিস। ফকিন্নির বাচ্চা, একটাবার নিচের দিকে তাকিয়েছিস তুই? তোকে পুরো খ্যাত লাগে। তোকে কোন মেয়ে ভালোবাসবে রে? এটা তুই কি মনে করেছিস? আপু, আপনি বিশ্বাস করেন আমি এটা ইচ্ছে করে দেইনি। আমাকে এই যে জনি ভাই, সে আমাকে এটা দিয়ে বলল যে এই মেয়েটাকে দিয়ে আয়, তার জন্য আমি এটা নিয়ে এসেছি। আমি সত্যি বলছি, আমাকে দিয়ে ওরা জোর করে পাঠিয়েছে। তোদের মতো ছোট লোকদের আমার খুব ভালো করে চেনা আছে, বুঝতে পারছিস? এখন আবার মুখে মুখে কথা বলছিস? যা এখান থেকে, ফকিন্নির বাচ্চা। তারপর শাহরিয়ার সেখান থেকে চলে আসলো। এখান থেকে চলে এসে সোজা ক্লাসরুমে আসলো। আর ক্লাসে এসে শাহরিয়ার চুপচাপ বসে আছে। আর একটু পরে সবাই চলে আসলো। আর সবাই এসে যেভাবে পারে শাহরিয়ারকে অপমান করছে। শাহরিয়ার সেগুলো মুখ বুজে সহ্য করলো। আর একটু পরে স্যার চলে আসলো। আর স্যার এসে যথারীতি সময়টা পার হয়ে গেল। শাহরিয়ার ক্লাস শেষ করে বের হলো। আর বের হয়ে দেখে জনি কয়েকটা ছেলের সঙ্গে আড্ডা দিচ্ছে। আর ছেলেগুলো শাহরিয়ারের দেখে সন্দেহ হচ্ছে। তারপর শাহরিয়ার চুপচাপ সেগুলো না দেখে বের হতে যাবে। আর তখনই নীলিমা শাহরিয়ারের সামনে আসলো। আর নীলিমা সামনে এসে বলতে লাগলো, তোকে আমি এত অপমান করি তবুও তুই এই কলেজে আসিস? তোর কি লজ্জা শরম বলতে কোনো কিছু নেই? তোর জায়গায় যদি অন্য কেউ থাকতো না, সে অনেক কিছু করতো। আসলে আপু, আমার দুনিয়াতে মা ছাড়া আর কেউ নেই। আমার কোনো ক্ষমতাও নেই এসব প্রতিবাদ করার। তার জন্য আমি চুপচাপ এসব সহ্য করি, কারণ আমি তো গরিব, তাই না? আর গরিবদের সব কিছু সহ্য করতে হয়। এই বলে শাহরিয়ার সেখান থেকে চলে আসলো। আর সেখান থেকে চলে এসে শাহরিয়ার সোজা বাসায় আসলো। আর বাসায় আসতেই শাহরিয়ারকে স্যার কল দিল। আর স্যার কল দিতেই শাহরিয়ার কলটা রিসিভ করলো। আর ওপাশ থেকে স্যার বলতে লাগলো, শাহরিয়ার,
এইভাবে আর কতদিন চলবে? কালকে একটা মেয়েকে ধর্ষণ করে কলেজের পেছনেই রেখে দিয়েছে, এমনকি তুমি সেটা হাসপাতালে নিয়ে গেছো। এইভাবে চলতে থাকবে নাকি? স্যার, আপনি আমার উপর বিশ্বাস রাখেন। আমি খুব তাড়াতাড়ি এই প্রিন্সিপালের বিরুদ্ধে অ্যাকশন নিতে পারবো। আর আমি চাচ্ছি যে সবাইকে একসঙ্গে ধরার জন্য। আমি প্রিন্সিপালকে তো চাইলেই এখনই অ্যারেস্ট করতে পারি, আমার কাছে যথেষ্ট পরিমাণ প্রমাণ আছে। কিন্তু এখন অ্যারেস্ট করলে পরে কিছুদিন পরেই আবার বাইরে চলে আসবে, তাহলে লাভটা কী হবে? আমি জানি যে ওর বড় একটা চক্র আছে, আমি সেই চক্রটাকে ধরতে চাই। আর কিছু করার নেই স্যার, আমি আমার সাধ্যমতো চেষ্টা করছি। ঠিক আছে, তুমি যেহেতু আমাকে ফোর্সের কথা বলেছিলে, আমি ফোর্স পাঠিয়ে দিয়েছি। তোমার সঙ্গে ওরা যোগাযোগ করবে, বুঝতে পারছো? আর তোমার যেভাবে ইচ্ছে তুমি সেভাবে অপারেশন করতে পারো, কোনো সমস্যা নেই। আর যদি কোনো কিছু প্রয়োজন হয় তাহলে আমাকে বলবে, আমি যথাসম্ভব চেষ্টা করব তোমাকে সব কিছু দেওয়ার জন্য। তারপর শাহরিয়ার স্যারের সঙ্গে আরও কিছু কথা বলে কলটা কেটে দিল। আর কল কেটে দিয়ে শাহরিয়ার তার মতো ল্যাপটপে কাজ করতে লাগলো। আর এভাবেই সময়টা পার হয়ে গেল। আর বিকেলবেলা শাহরিয়ার রেডি হয়ে বের হলো ছদ্মবেশে। আর ছদ্মবেশ বের হতেই শাহরিয়ার একা একা রাস্তা দিয়ে হাঁটতে লাগলো। আর তখনই শাহরিয়ারের সামনে একটা গাড়ি থামলো। আর গাড়িতে শাহরিয়ার উঠে পড়লো। তারপর গাড়ি থেকে শাহরিয়ারকে জুবায়ের বলতে লাগলো, স্যার, আমরা তথ্য পেয়েছি যে আজকে একটা ট্র্যাক ভর্তি মদক এই শহরে ঢুকবে। এই মদকগুলো কোথা থেকে এসেছে সেটা আমরা জানতে পারিনি। এখন কি করব স্যার? ট্রাকটা যদি এই রাস্তা দিয়ে আসে তাহলে আমরা এখান থেকে অ্যাটাক করতে পারি। আর যদি ট্রাকটা সীমান্তবর্তী থেকে আসে তাহলে আমরা এই শহরের শেষ মাথায় জঙ্গল দিয়ে অ্যাটাক করতে পারি। আমাদের জন্য ভালো হবে জঙ্গল দিয়ে অ্যাটাক করার জন্য, বুঝতে পারছো? আর তোমরা 7 জন সবাই যে যার মতো সেট হয়ে যাবে। আমি না বলা পর্যন্ত কোনো কিছু করবে না। আমাকে এখন অপেক্ষা করতে হবে সেই কাঙ্ক্ষিত সময়ের জন্য। জি স্যার, আপনি যেভাবে বলবেন সেভাবেই কাজ করব। আর আপনি এতদিন ধরে আমাদের লিডার আছেন আর সব সময় থাকবেন, কারণ আপনার অপারেশনগুলো সত্যি সাকসেসফুল হয়। আমরা অনেকজনের সঙ্গে কাজ করেছি, কিন্তু আপনার মতো লিডার আমরা পাইনি। আপনি সত্যি জিনিয়াস স্যার। আমরা 7 জন সিদ্ধান্ত নিয়েছি যে আমরা এখন থেকে অন্য কারোর সঙ্গে কাজ করতে পারবো না। আমরা স্যারকে অ্যাপ্লিকেশন দিয়েছি, আমরা এখন থেকে আপনার সঙ্গে কাজ করব। আমাদের সব সময় মনে রাখতে হবে যে আমরা পুলিশ অফিসার। আমরা যে যার দায়িত্ব পালন করে যাব, সবাই এখানে বন্ধুর মতো, ঠিক আছে? এখানে তো এত ফর্মালিটি করার কোনো দরকার নেই। আমরা সবাই দেশের জন্য কাজ করছি, মানুষের জন্য কাজ করছি। আর এতে যদি আমাদের মৃত্যু হয় তবুও আমরা সেটা সদরে গ্রহণ করব, বুঝতে পারছো? আর জুনিয়র অফিসারদের সাথে ভালো ব্যবহার, এটা সিনিয়র অফিসারদের একটা দায়িত্ব বলতে পারো। কারণ সিনিয়ররা যদি জুনিয়রদেরকে বুঝিয়ে না দেয়, তাদের সঙ্গে খারাপ ব্যবহার করে, তাদের ভালোটা না বোঝে, তাহলে ওরা কি করে কাজ করতে পারবে? ওরা কি করে অপারেশন করতে পারবে? জি স্যার, আপনি সত্যি কথা বলতেছেন স্যার। এই যে দেখেন, একটা মেয়েকে কে যেন তুলে নিয়ে যাচ্ছে। মেয়েরা কি আমার চেনা চেনা লাগছে। ও হ্যাঁ, এটা তো রফিক চৌধুরীর একমাত্র মেয়ে। আরে জুবায়ের, এটা হলো আমার কলেজের সভাপতির মেয়ে, নাম নীলিমা। তাড়াতাড়ি গাড়িটাকে ফলো করো। আর এটা শুধু মেয়ে নয়, এটা হলো তোমাদের ভাবি। ও, তার মানে এটাই আমাদের ভাবি, যার কথা আপনি সবসময় মনে করলে একা একা তা ভাবি তো কিন্তু আসলেই অনেক সুন্দরী। কি বলিস তোরা? আচ্ছা ড্রাইভার, তাড়াতাড়ি গাড়ি চালাও। তারপর ড্রাইভার তাড়াতাড়ি করে ওদেরকে ফলো করতে লাগলো। আর ওদেরকে ফলো করতে করতে বেশ একটা নিরিবিলি জায়গায় চলে আসলো। তারপর গাড়িটাকে আটকে শাহরিয়ার এবং সবাই নামলো। আর নেমে সবাইকে গুলি করতে লাগলো। যথারীতি গুলি কাউকে মারলো না, কিন্তু ওদেরকে ভয় দেখাতে লাগলো। আর ওরা ভয়ে গাড়ি থামিয়ে দৌড়ে পালিয়ে যেতে লাগলো। আর শাহরিয়ার সবাইকে বলল ধরার জন্য। তারপর শাহরিয়ার নীলিমাকে নামিয়ে জুবায়েরকে বলল গাড়িতে তুলে দেওয়ার জন্য। নীলিমা শাহরিয়ারের দিকে এক ধ্যানে তাকিয়ে আছে। কি ব্যাপার ম্যাম, আপনি এভাবে ওনার দিকে তাকিয়ে আছেন কেন? উনি আমাদের নতুন স্যার, বুঝতে পারছেন? আসুন, আমি আপনাকে নামিয়ে দিয়ে আসছি। না, আসলে ওনাকে কেমন যেন আমার চেনা চেনা লাগছে, কিন্তু কোনোভাবে মনে করতে পারছি না ওনাকে আমি কোথায় দেখেছি যেন। উনি কি এখানেই থাকেন নাকি? আর আজকে যদি আপনি না থাকতেন তাহলে আমার যে কী অবস্থা হতো। তারপর আমি বাবাকে কল দিলাম গাড়ি পাঠানোর জন্য। আর একটু পরে বাবা গাড়ি পাঠিয়ে দিল। তারপর আমি গাড়িতে করে সোজা বাসায় চলে আসলাম। আর বাসায় আসতেই বাবা বলল, কি ব্যাপার মা? তোকে আমি সব সময় বলি যে তুই সব সময় বডিগার্ড নিয়ে চলবি,
এখন দেখতে তো পাচ্ছিস, যদি ওই সময় অফিসারগুলো না থাকতো তাহলে তোকে কি করতো? এখন থেকে তুই বডিগার্ড ছাড়া কোথাও যাবে না। বাবা, আমি বডিগার্ড নিয়ে কোথায় যেতে পারবো না, কারণ এদের যন্ত্রণায় আমি পুরো অস্থির হয়ে যাই, বুঝতে পারছো? আর ওরা আমাকে কিডন্যাপ করে নিয়ে যাচ্ছিল শুধুমাত্র তোমার কারণে। তোমার উপর শত্রুতা ওদের, তাই আমার উপর অ্যাটাক করেছে। এতে তো বোঝাই যাচ্ছে। আরে মা, আমি তোকে যেটা বলেছি তুই সেটাই কর। এত জেদ কেন করছিস? মানছি যে ওরা আমার ওপর অনেকটা ক্ষেপে আছে, আমার যে কোনোভাবে ক্ষতি করার চেষ্টা করেছে, কিন্তু তোকে তো একটু সেফ হয়ে থাকতে হবে, তাই না? বাবা, আমি নিজের মতো লাইফটাকে রাঙিয়ে নিতে চাই। আমি এসব চাই না। আর এসব থাকতে থাকতে আমি দিন দিন অহংকারী হয়ে যাচ্ছি। এইটা আমি খুব ভালো করে এখন বুঝতে পারছি। এই বলে আমি আমার রুমে চলে আসলাম, আর রুমে এসে ফ্রেশ হয়ে শুয়ে পড়লাম। আর কিছুক্ষণ পরে খালা এসে আমাকে খাবার দিল। খালা আমাদের বাসায় সেই ছোটোকাল থেকে কাজ করে। আমি যখন ছোট তখন থেকে আমাকে মানুষ করেছে। মা তো মারা গেছে সেই কবে। আমি ভাবতে লাগলাম, আমি আজকে এটা কাকে দেখলাম? আমার মনে হচ্ছে এটা কেউ ছদ্মবেশে আছে, কারণ দাড়িগুলো উঠে যাচ্ছিল, কেমন যেন চেনা চেনা লাগছে, কিন্তু কোনোভাবে মেলাতে পারছি না। এই মানুষটাকে যে আমার জীবনটা বাঁচালো, কলেজে ওই নতুন ছেলেটা নয় তো, যাকে আমি কয়েকদিন ধরে অপমান করেছি? কিন্তু সেই ছেলেটা কি করে হবে? সেই ছেলেটা তো কখনোই এটা হতে পারে না। দেখে তো অনেক সহজ সরল মনে হয়। ধ্যাত, আমার মাথায় তো কোনো কিছুই আসছে না। এদিকে শাহরিয়ার আবারও সেই কাঙ্ক্ষিত জায়গায় যেতে লাগলো। আর যেতে যেতে প্রায় অনেক সময় পার হয়ে গেল। তারপর প্রায় 1 ঘন্টা পর সেই জঙ্গলে চলে আসলো। আর জঙ্গলে এসে শাহরিয়ার অপেক্ষা করতে লাগলো। সেখানে কিছুক্ষণ পরেই দেখলো একটা গাড়ি এই দিক দিয়েই যাচ্ছিল। আর হঠাৎ করে থেমে পড়লো। আর সেখান থেকে কিছু লোক নেমে আসলো। আর নেমে কোমর থেকে পিস্তল নেমে চারিদিকে দেখতে লাগলো। আর শাহরিয়ারও লুকিয়ে পড়লো সবাইকে নিয়ে। তারপর হঠাৎ করেই বেশ কিছুক্ষণ পর একটা ট্রাক আসলো। আর ট্রাকের ড্রাইভার নেমে ওই লোকগুলোর সঙ্গে কথা বলছে আর এদিকে বলল, জোবাইর, তুমি ট্রাকে গিয়ে একটা জিপিএস ট্র্যাকিং সিস্টেম লাগিয়ে দাও, আর ওখানে তুমি আর রাফি মিলে উঠে পড়ো, আর বাকিটা আমি সামলে নিচ্ছি। তারপর শাহরিয়ার তার কৌশল মতো সবাইকে অ্যাটাক করলো। আর শাহরিয়ারের দেখা দেখি ওরাও ফায়ার করতে লাগলো। আর এইভাবেই প্রায় অনেকক্ষণ ফায়ার করার পর দেখলো ওরা সব কিছু রেখে পালিয়ে যাচ্ছে। তারপর শাহরিয়ার ট্রাকের ড্রাইভারকে ধরলো। আর ট্রাকের ড্রাইভার থেকে ধরার পর শাহরিয়ার মারতে লাগলো। আর মারতে মারতে প্রায় হাত করে ফেললো। প্রায় বেশ কিছুক্ষণ পরে শাহরিয়ারকে বলতে লাগলো, আমাকে আর মারবেন না ভাই, আমি নির্দোষ। আমি এসবের কোনো কিছু জানি না। ওরা আমাকে টাকা দেয়, আমি শুধুমাত্র মালগুলো নিয়ে ডেলিভারি দেয়। তাছাড়া আমি এগুলো কোনো কিছুই জানি না। আমি জানি তুই এই গ্যাংয়ের সঙ্গে প্রায় অনেক দিন ধরে কাজ করছিস। তোকে সমস্ত পুলিশ অফিসার ভালো করে লক্ষ্য করছে, বুঝতে পারছিস? আমরা সিআইডি অফিসাররা এত বোকা নই। আমরা যদি বোকা হতাম তাহলে আমাদেরকে এই চাকরিটা দেওয়া হতো না। আমি সত্যি কথা বলতে চাই, আমাকে ছেড়ে দিন, আমি নির্দোষ। আমি এসবের কোনো কিছুই জানি না। ওরা আমাকে যা বলে আমি শুধুমাত্র তাই করি টাকার বিনিময়ে, এছাড়া আর কোনো কিছুই না। তুই যদি এখন আমাদেরকে সত্যি কথাগুলো না বলিস তাহলে তোকে এখানেই মেরে ফেলবো। আমি আর আমাদের কথা না শুনলে আমরা কি করতে পারি, কিভাবে কি কথা বের করতে পারি সেটা তো ভালো করেই জানিস তুই। আসলে আমি এই মালগুলো রাঙ্গামাটি থেকে নিয়ে আসি, আর এই মালগুলো আমি শুধুমাত্র কলেজের সামনে রেখে আসি। আর কলেজের সামনে থেকে কিছু লোক সেগুলো ভিতরে নিয়ে যায়, কিন্তু এগুলো কোথায় রাখে সেটা আমি জানি না। ঠিক আছে, তুই যেহেতু কলেজের ব্যাপারটা জানিস না, তাহলে এগুলো কোথা থেকে করা হয় সেগুলো আমাকে দেখিয়ে দে। চল আমার সঙ্গে রাঙামাটি। আর যদি আমার কথা মতো না শুনিস, আমাদেরকে ধোঁকা দিস, তাহলে কি অবস্থা হবে সেটা তো বুঝতেই পারছিস। আমি আপনাদেরকে সত্যি কথাই বলছি, আর আমি যে আপনাদের কাছে ধরা খেয়েছি এটা যদি ওরা জানতে পারে তাহলে আমার অনেক বড় ক্ষতি করে ফেলবে। আমার পরিবার আমার উপর নির্ভরশীল। আমি যদি কোনো কিছু হয়ে যায় তাহলে আমার পরিবার পথে বসবে। তা তুই এখন এটা বুঝতে পারছিস কেন? তুই ভালো মতো হালাল কাজ করে খেতে পারিস না? ওদের সঙ্গে কেন তোর যোগ দিতে হলো? আর তুই জানিস তুই এসবের পেছনে একদিন না একদিন ধরা খেতেই হবে। আমি খুব ভালো করে জানতাম যে এসব পুলিশরা কখনই করতে পারবে না, কারণ পুলিশকে ওরা কিনে নিয়ে গেছে। আমাকে মাফ করে দেন, আমি আপনাদেরকে সব কিছু বলে দিচ্ছি, সব কিছু দেখিয়ে দিচ্ছি, আসেন আমার সঙ্গে।
তারপর শাহরিয়ার স্যারকে কল দিল। আর কিছুক্ষণ কল হওয়ার পর স্যার কলটা রিসিভ করলো আর শাহরিয়ার স্যারকে বলল হেলিকপ্টার পাঠানোর জন্য এমার্জেন্সি। আর স্যার শাহরিয়ারকে ঠিক আছে বলে কল কেটে দিল। তারপর এইভাবেই সময়টা পার হলো। আর কিছুক্ষণ পরেই হেলিকপ্টার চলে আসে। তারপর শাহরিয়ার জুবাইরকে বলল, জুবাইর, তুমি এই মালগুলো নিয়ে সোজা থানায় চলে যাও। আর এগুলো স্যারকে সকল হিসেবপত্র আমি দেবো, বুঝতে পারছো? তুমি শুধু এগুলো তোমার আন্ডারে নিয়ে যাও। আর এটার জন্য সাংবাদিকরা কোনোভাবে জানতে না পারে, কারণ সাংবাদিকরা যদি একবার জানতে পারে তাহলে বিষয়টা ছড়াছড়ি হয়ে যাবে। আর ছড়াছড়ি হয়ে গেলে আমার সমস্ত প্ল্যান নষ্ট হয়ে যাবে, ওরাও সতর্ক হয়ে যাবে। বুঝতে পেরেছো? জি স্যার, আমি বুঝতে পেরেছি। আপনি কোনো চিন্তা করবেন না, আমি এগুলো নিয়ে অফিসে যাচ্ছি। আর স্যারকে যা বলার আপনি বলবেন, আমি কোনো কিচ্ছু বলবো না। ঠিক আছে, তাহলে তুমি ট্রাক নিয়ে যাও, আর আমি সানি আর রাফিকে নিয়ে যাচ্ছি। রাফি, এটাকে তুলো, আমরা সেখানে তাড়াতাড়ি করে যাব। তারপর জুবাইর চলে গেল আর শাহরিয়ারও সবাইকে তুলে নিয়ে রওনা দিল রাঙামাটির উদ্দেশ্যে। রাঙামাটি চলে আসলো প্রায় 1.5 ঘন্টা পরে। আর 1.5 ঘন্টা পরে রাঙামাটি এসে সেই জায়গায় এসে নামলো। আর শাহরিয়ার হেঁটে হেঁটে সামনের দিকে যেতে লাগলো। আর সামনের দিকে যাওয়ার পর হঠাৎ করে একটা সামনে কিছু যেন শাহরিয়ার সাবধান হয়ে গেল আর লুকিয়ে পড়ল। আর তখন ড্রাইভার বলতে লাগলো, এই যে সামনে দেখতে পাচ্ছেন একটা গর্ত, এই গর্তের ভিতর ওরা থাকে। নিচে অনেক বড় গোডাউন আছে, ওখান থেকেই আমাকে চাপড়ে দেয়। আর আমি গাড়িটা এখানে এসে দাঁড় করাই, আর এখান থেকে আমি নিয়ে যাই। রাফি, তুমি তাড়াতাড়ি হেলিকপ্টার থেকে ড্রোনটা নিয়ে আসো, আর বেশি দেরি করো না। বেশি দেরি করলে এখানে আমরা নিজেরাই মারা পড়বো। তাড়াতাড়ি। একটু পরে রাফি হেলিকপ্টার থেকে ড্রোনটা নিয়ে আসলো। আর শাহরিয়ার ড্রোনটার মধ্যে সব কিছু সেট করে ড্রোন দিয়ে সকল কিছু দেখতে লাগলো। আর দেখে সব কিছু ভিডিও করতে লাগলো। আর ভিডিও করে শাহরিয়ার সোজা এসে এই ভিডিওটা রেকর্ড করে আবারও চলে আসলো। আর রাফিকে বলল, যতদিন পর্যন্ত আমার এই কেসটা সলভ না হচ্ছে ততদিন পর্যন্ত এটাকে আমাদের কাছে রেখে দিও, বুঝতে পারছো? আর এটা আরও কিছু জানে, আমার মনে হচ্ছে আমি বাসায় গেলাম। তারপর সেখান থেকে চলে আসলো হেলিকপ্টারে করে নিজের শহরে। আর শাহরিয়ার বাসায় চলে আসলো আর ওদিকেই পাঠিয়ে দিল। আর বাসায় এসে শাহরিয়ার যথারীতি রিপোর্ট তৈরি করতে লাগলো। আর তখনই স্যার কল দিল। শাহরিয়ার স্যারকে বলতে লাগলো, স্যার, আমরা প্রায় 1 ট্রাক ভর্তি গাঁজা পেয়েছি। এটা প্রতিটা জেলায় জেলায় যাওয়ার কথা ছিল, সেটা আমরা আটকাতে পেরেছি। এখন কথা হচ্ছে স্যার, আমি সেই রাঙামাটি গিয়ে ওই গোডাউনের সকল ভিডিও করেছি। আশেপাশের কিভাবে পজিশন নেওয়া যাবে সেটা আমি করে নিয়েছি। এখন বাকিটা আপনার ইচ্ছা। তাহলে একটা জিনিস শিওর যে প্রিন্সিপাল দেশের বিভিন্ন স্থানে এই মাদকদ্রব্যগুলো পাঠিয়ে দেয়, তাই তো? এবং প্রিন্সিপালের হয়ে অনেকজন কাজ করে। এখন প্রিন্সিপালের গোডাউন সম্পর্কে কিছু বলো তো, আমি সেগুলো কোথায় রাখি এবং তার হয়ে কে কে কাজ করে? স্যার, আমার মনে হচ্ছে যে প্রিন্সিপালের হয়ে যারা কাজ করে তাদেরকে না মেরে যদি আমরা এর উপরে কে আছে তাদেরকে খুঁজ করি, তাহলে হয়তো বাকিগুলি এমনিতেই ধরা পড়ে যাবে। আর আরও ফোর্স লাগবে, প্রতি চেকপোস্টে সেনাবাহিনী নিয়োগ করতে হবে। এখনই যদি সেনাবাহিনী মোতায়েন করি তাহলে ওরা কিছু বুঝে ফেলবে। তাহলে এক কাজ করতে পারি, আমি ছদ্মবেশে সবাইকে পাঠিয়ে দিচ্ছি, ঠিক আছে? ওরা ছদ্মবেশে সবার দিকে খেয়াল রাখতে পারবে। আর ওই কলেজে আরও সিসি ক্যামেরা বাড়িয়ে দাও, কলেজটাই হচ্ছে মেইন সমস্যা। স্যার, আমি প্রিন্সিপালের ব্যাপারে আরও জানতে পেরেছি যে ও মাদকদ্রব্য ছাড়াও আরও নারী পাচারের ক্ষেত্রে এবং ধর্ষণের ক্ষেত্রে ওর হাত আছে। গ্রামের সাধারণ মেয়েরা, মধ্যবিত্ত যারা আছে, তারা এই কলেজে এসে ভর্তি হয়, আর হোস্টেলের জায়গা নেই। তারপর অসহায়ত্বের সুযোগ নিয়ে প্রিন্সিপাল স্যার এসব করে। আর স্যার, কালকে আমি যে মেয়েটাকে হাসপাতালে নিয়ে গেছিলাম, সেই মেয়েটা এখন আগের চেয়ে সুস্থ আছে। এই মেয়েটার জবানবন্দি নিতে হবে। ঠিক আছে, তাহলে তুমি তোমার মতো কাজ করে যাও, আর যখন যা লাগবে আমাকে বলবে। আমি চাই তুমি এই কেসটা সফল করো, কারণ তুমি ছাড়া এই কেসে কেউ আগাতে পারবে না। আমি এটা ভালো করেই জানি, আর তোমাকে কেউ চেনে না, এটা একটা প্লাস পয়েন্ট। স্যার, একটা কথা বলি, আমার কণ্ঠ নকল করে যদি আপনার কোনো ফোন আসে তাহলে আপনি কিন্তু কোনোভাবে কোনো কিছু স্বীকার করবেন না, আর আমিও আপনাকে এখনই কোনো রিপোর্ট দিব না। আর সাংবাদিকদের কোনো কিছুই বলবেন না, কারণ ওদেরকে যদি বলা হয় বা ওদেরকে যদি কোনো কিছু সাবধান করা হয় তাহলে পরও সতর্ক হয়ে যাবে। আর ওরা সতর্ক হয়ে গেলে আমি কিন্তু এটা সমাধান করতে পারবো না, অনেক বড় ক্ষতি হয়ে যাবে। তারপর শাহরিয়ার স্যারের সঙ্গে আরও কিছু কথা বলে কল কেটে দিল। আর কল কেটে দিয়ে শাহরিয়ার আরও কিছুক্ষণ কাজ করে খাবার খেয়ে ঘুমিয়ে গেল। আমি আমার গোডাউনে বসেছিলাম আর সিগারেট খাচ্ছিলাম, আর তখনই বস কল দিল।
বসের কল পেয়ে আমি কিছুটা ঘাবড়ে গেলাম আর ভয়ে কলটা রিসিভ করলাম। আর তখন বস বলতে লাগলো, প্রিন্সিপাল, তোমাকে দিয়ে মনে হয় আমার আর কাজ হবে না, কারণ তোমার উপর নির্ভর করে আমি সকল মালগুলো পাঠিয়েছি। এখন সেই মালগুলো কোথায় গিয়েছে, কে কিডন্যাপ করে নিয়ে গেছে, তুমি কোনো তথ্য দিতে পারছো না। বস আপনি আমাকে প্লিজ এরকম বলবেন না। আমি আমার সাধ্যমতো চেষ্টা করছি। আমি পুলিশের কমিশনারকে কল দিয়েছিলাম, আর কমিশনার বলল পুলিশের কোনো লোক এসব করেনি। আরে মূর্খ, পুলিশ তো এটা কখনোই করবে না, কারণ পুলিশে তো আমি অনেক পুলিশকে কিনে নিয়ে আসি। এখন তুমি খুঁজে বের করো যে এটা এখন কোথায় আছে। আর আমার মনে হচ্ছে যে এখানে সিআইডির টিম লেগে গেছে। বস আপনি এসব কি বলছেন? সিআইডি টিম যদি লেগে যায় তাহলে আমাকে ওরা মনে হয় ছেড়ে দেবে না। আমি আপনার কথায় এই পথে এসেছি। আমি কিন্তু এভাবে নেই, কারণ আপনি যদি কোনো কিছু না করেন তাহলে কিন্তু আমরা সবাই মারা পড়ব। তুমি কোনো চিন্তা করো না, আমি বিষয়টা ভালো করে দেখছি। আর তুমি যদি এটা না বের করতে পারো তাহলে কিন্তু আমার কোটি টাকা লস হয়ে যাবে। অলরেডি আমার কোটি টাকা লস হয়ে গেছে। আর ড্রাইভারকে কোনো কল দিয়ে পাওয়া যাচ্ছে না। আমার মনে হচ্ছে যে এটা সিআইডির টিম ধরে ফেলেছে। এটা নিয়ে গোপনে তথ্য বের করো, প্রকাশে বিষয়টা কখনোই আনবে না। আর আমি এমপিকে কল দিয়ে দিয়েছি, এমপি আরেকটা চালান তোমাকে এনে দেবে। বস আপনি যদি দেশে আসছেন তাহলে কিন্তু অনেক ভালো হয়, কারণ অলরেডি কিন্তু আমাদের অনেক টাকা লস হয়ে গেছে। আমার কলেজের কোনো মেয়ে পাচ্ছি না আপনাকে দেওয়ার মতো। বাংলাদেশি মেয়েদের অনেক চাহিদা আছে। তুমি তাড়াতাড়ি আমাকে কিছু মেয়ে পাঠাও, আর যেভাবে পারো তুমি সেভাবে পাঠাবে। দরকার পড়লে তুমি তোমার নিজের আসল রূপটা দেখাও। তবু আমার মেয়ে চাই, আর এমপি তোমার সঙ্গে কথা বলবে। ঠিক আছে বস, আপনি কোনো চিন্তা করবেন না। আমি কাল পরশুর মধ্যে আরেকটা চালান দিচ্ছি আপনাকে। কিন্তু বস বর্ডার পার করতে অনেকটা কষ্ট হচ্ছে, কারণ ওরা অনেক টাকা চাইছে। আপনি যদি একটু কথা বলে দিতেন তাহলে ভালো হয়। এটা নিয়ে তোমাদের চিন্তা করতে হবে না, এটা আমি সকল কিছু ব্যবস্থা করে ফেলেছি। আর এমপি তো এখানে আসে, এমপি বর্ডার পর্যন্ত নিয়ে যাবে। তুমি শুধু এমপিকে মেয়েগুলো দেবে, আর তোমার কাজ নেই। এখন আমার কাছে এমপি আর তুমি ছাড়া কিন্তু আর কেউ নেই। আমি কাউকে বিশ্বাস করতে পারছি না। বস আপনি কোনো চিন্তা করবেন না। আমি দেশের প্রতিটা কোনায় কোনায় লুক লাগিয়ে দিয়েছি, আর আপনি ভালো করে জানেন যে আমার অনেক লুক আছে। আপনি কোনো চিন্তা করবেন না। তুমি কিন্তু আমাকে কোনো কিছু বোঝাতে এসো না, কারণ তোমাকে এই পর্যন্ত নিয়ে এসেছি এটা শুধুমাত্র আমার কারণে, বুঝতে পারছো? আর তোমার লোকের কথা আমাকে দেখিও না। তোমাকে আমি যেটা কাজ করতে বলেছি তুমি সেটা করো। আর আমি সময় হলে দেশে ফিরবো, আর দেশে ফিরলেই পুরো দেশটাকে জ্বালিয়ে পুড়ে ছাড়খাড় করে দেবো। ঠিক আছে বস, তাহলে আমি এখন রাখছি। আর আপনি কোনো চিন্তা করবেন না, আমি বিষয়টা ভালো করে দেখছি, ঠিক আছে? সিআইডির থেকে আপনিও একটা সাবধানে থাকবেন। তারপর কল কেটে দিলাম। আর কল কেটে দিয়ে আমি রাফার ওপর শুয়ে পড়লাম। আর তখন রাফা বলল, স্যার আপনি এতটা পচা, তার আপনি এতটা খারাপ, এটা যদি আমি আগে জানতাম তাহলে আমি আপনার কলেজে কখনোই ভর্তি হতাম না। আচ্ছা, আপনি একটা আমাকে তথ্য দিতে পারবেন? আপনি এই পর্যন্ত কয়টা মেয়ের সঙ্গে থেকেছেন আনুমানিক? ঠিক আছে, তুই যেহেতু এত করে জানতে চাইছিস তাহলে আমি তোকে বলি। আমি এই পর্যন্ত অনেক ছাত্রীকে দর্শন করেছি, আর দর্শন করে তাদেরকে ভয় দেখিয়ে তাদের মাকেও পর্যন্ত দর্শন করেছি। এমনও রেকর্ড আছে আমার। স্যার আপনি তো খুব ভালো করেই জানেন যে এসব কাজ ভালো নয়, কিন্তু তবুও আপনি এসব কাজ কেন করেন? আপনি তো ভালো থাকতে পারতেন, তাই না? আপনি আমাকেও নষ্ট করে দিলেন। আমার লাইফটা কতটা সুন্দর ছিল। আমার ছোটবেলা থেকে এরকম ইচ্ছা ছিল যে আমি অনেক বড় কিছু হব, এবং আমি সেটাই হয়েছি, বুঝতে পারছি। আর এই কলেজে শুধুমাত্র জয়েন করেছি আমি এসব করার জন্য, বুঝতেই পারছিস। এখন এত কথা বলবি না। কালকে তুই ওই হোস্টেলের 2টা মেয়েকে এনে দিবি, আমি ওদেরকে পাঠিয়ে দেবো। এখন যা তুই। আমি কোনো কথা না বলে কাপড় চোপড় পরে সোজা হোস্টেলে চলে আসলাম। আমার জীবনটা এমনটা খারাপ হয়ে যাবে এটা আমি কখনোই ভাবতে পারিনি। যে বিশ্বাসের জন্য আমি স্যারের কাছে গিয়েছিলাম, এখন সেই স্যার আমাকে পুরোটা শেষ করে দিল। আমি এখন বাসায় কি করে মুখ দেখাবো সেটাই চিন্তা করছি। আমার লাইফটা কতটা সুন্দর ছিল। আমি বিছানায় শুয়ে শুয়ে কান্না করতে লাগলাম। আমি আর কত অপকর্ম করব? কেউ কি নেই আমাকে বাঁচানোর জন্য? আমি তেমন কাউকে বলতে পারছি না। যদি বলি তাহলে আমাকে ওরা মেরে ফেলবে। জানি না আমার এখন কি করা উচিত। আমার কোনো কিছুই মাথায় আসছে না। এদিকে শাহরিয়ার সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিল, আর ফ্রেশ হয়ে তাড়াতাড়ি করে নাস্তা করে শাহরিয়ার কলেজে চলে আসলো। আর কলেজে এসে শাহরিয়ার চুপচাপ বসে আছে। আর তখনই কোথা থেকে যেন নীলিমা এসে শাহরিয়ারের পাশে বসে বলতে লাগলো, কিরে, তোকে যে আমি কালকে দেখলাম যে তুই একটা পথশিশুকে খাবার খাওয়াচ্ছিলি। আচ্ছা, তোর কাছে তো টাকা নেই, তাহলে তুই কেন খাওয়ালি বলতো? আপনি এসব
কি প্রশ্ন করেছেন আমার কাছে? আর এটা তো একটা স্বাভাবিক একটা বিষয়। আমি তো প্রায় এটা করি, আর ওরাও আমাকে অনেক আগে থেকেই ভালো করে চেনে। আমি তো শুধুমাত্র এমনিতেই কথা বলতে আসলাম, কিন্তু কিভাবে যে কথা বলি সেটাই বুঝতে পারছি না। আগে তো ওর সঙ্গে আমি খারাপ ব্যবহার করে কথা বলতাম, কিন্তু এখন কি করে কথা বলি এসব আমি মনে মনে বলতে লাগলাম। আর তখনই সে উঠে চলে যেতে লাগলো। আর তারপর আমি হঠাৎ করে তার ব্যাগটা পেছন থেকে টেনে ধরলাম। আচ্ছা, একটা কথা বলতো, তুই কি আমার বন্ধু হতে পারবি? আরে, আপনি আমাকে এসব কেন বলছেন? আর আপনি না আমার সঙ্গে আগে অনেক খারাপ ব্যবহার করতেন, এখনও ঠিক আমার সঙ্গে সেভাবেই খারাপ ব্যবহার করবেন। আপনার সেই ব্যবহারটাই আমার কাছে অনেক ভালো লাগে, ঠিক আছে? আর তাছাড়া আপনি কেন আমার বন্ধু হবেন? আমি তো এভাবেই ভালো আছি। আর তাছাড়া কলেজের সবাই আমাকে ঘৃণা করে, সেখানে আপনি আমার বন্ধু হতে চাচ্ছেন? এটা কি মেনে নেওয়া যায় বলেন? আমি এখনও আপনাকে বিশ্বাস করতেই পারছি না, সত্যি কথা বলতে। জানি না কেন জানি আমি কালকে রাতে একটু ঘুমাতে পারিনি। তোর কথা, সারা রাত তোর কথা মনে হয়েছে, তাই আমি তোর সঙ্গে বন্ধুত্ব করতে এসেছি। এখনও আমার কেমন যেন লাগছে, আমি কোনোভাবে নিজেকে বোঝাতে পারছি না। তারপর শাহরিয়ার কোনো কথা না বলে চলে আসলো। আর ক্লাসে এসে শাহরিয়ার যথারীতি ক্লাস করতে লাগলো। আর আজকে ক্লাসের মধ্যে কেউ শাহরিয়ারকে অপমান করলো না, কারণ নীলিমার কারণে। তারপর ক্লাস শেষ করে শাহরিয়ার যেই না বের হতে যাবে, তখনই রোগী শাহরিয়ারের সঙ্গে ইচ্ছে করে একটা রান ধাক্কা দিল। তারপর শাহরিয়ারকে একটা থাপ্পড় মারলো। আর থাপ্পড় মারাতেই শাহরিয়ার কিছুটা দূরে গিয়ে পড়লো। আর তখন নীলিমা এসে জনিকে বলতে লাগলো, কিরে, তোর এত বড় সাহস, তুই শাহরিয়ার গায়ে হাত দিস? আর কখনো যদি তুই ওর গায়ে হাত দিস না, তাহলে কিন্তু তোকে এই কলেজ থেকে বের করে দিব। তুই কিন্তু আমাকে ভালো করে চিনিস আমি কি করতে পারি আর না করতে পারি। নেক্সট টাইম তুই ওর সঙ্গে কোনো ঝামেলা করবি না, তাহলে কিন্তু তোর জন্য অনেক খারাপ হবে। তুই সামান্য একজন খ্যাতির জন্য আমার সাথে এরকম ব্যবহার করছিস? আমি না তোর খুব ভালো বন্ধু, তবুও তুই আমার সঙ্গে এমন করে কথা বলছিস? তোর কাছ থেকে আমি এটা কখনো আশা করতে পারিনি, সত্যি বলছি। তুই যেটা আশা করতে পারিসনি সেটা আমার জেনে কোনো লাভ নেই। এখন থেকে আমি যেটা বলবো তুই সেটাই করবি। তুই ওর সঙ্গে কোনো প্রকার কোনো ঝামেলা করবি না। আর আমি সবাইকে বলছি, তোমরা যদি কেউ শাহরিয়াকে অপমান করে কথা বলো না, তাহলে কিন্তু আমার চেয়ে খারাপ আর কেউ হবে না। শুধুমাত্র ও আমার বন্ধু, ঠিক আছে? তারপর শাহরিয়ার সেখান থেকে আর কোনো কথা না বলেই চলে আসলো। আর শাহরিয়ার তার মতো করে হেঁটে যাচ্ছে। আর তখনই দেখলো একটা কথা শিশু শাহরিয়ারের দিকে এগিয়ে আসলো। আর এটাকে সে খুব ভালো করে চেনে, অনেক দিন ধরে শাহরিয়ারের সঙ্গে পরিচয়। আর শাহরিয়ারের কাছে এসে বলতে লাগলো, ভাইয়া, আমি আজ 2 দিন ধরে আপনাকে খুঁজে যাচ্ছি, কিন্তু কোথাও আপনাকে খুঁজে পাচ্ছি না। আজকে আমি আপনাকে খুঁজে পেয়েছি। ভাইয়া, আমার মা অনেক অসুস্থ। আমি 2 দিন ধরে কোনো ফুল বিক্রি করতে পারছি না, তার জন্য মায়ের জন্য কোনো ওষুধ নিতে পারছি না। আমি পিছন থেকে বলতে লাগলাম, তোমার টাকা আমি দিব, চলো। তোমার মায়ের সব চিকিৎসার খরচ আমি দিব, চলো আমার সঙ্গে তুমি। আর শাহরিয়া, তুমি বাসায় চলে যাও, তোমার সঙ্গে আমি পরে কথা বলবো। আর তোমার ফোন নাম্বারটা আমার কাছে দিয়ে যাও। তোমার ফোন নাম্বারটা নেওয়ার জন্য আমি অনেক ট্রাই করেছি। তারপর নীলিমা এক প্রকার শাহরিয়ারের কাছ থেকে জোর করে এই নাম্বারটা নিয়ে গেল। আর শাহরিয়ার কোন বলতে পারলো না। তারপর শাহরিয়ারও চলে আসলো। আর বাসায় এসে শাহরিয়ার ফ্রেশ হয়ে খাবার খেয়ে নিল। আর খাবার খেয়ে যথারীতি শাহরিয়ার ল্যাপটপে কাজ করতে লাগলো। আর তখনই আবার আননোন নাম্বার থেকে একটা কল আসলো। আর শাহরিয়ার কলটা রিসিভ করলো। আর ওপাশ থেকে নীলিমা বলতে লাগলো, কি ব্যাপার, আমি তোমাকে এতগুলো মেসেজ দিলাম, কিন্তু তোমার কোনো মেসেজের রিপ্লাই দিচ্ছ না। শেষ পর্যন্ত আমাকে কল দিতে হলো। আর সামনে তো বাবা ছিল, তার জন্য আমি মেসেজ করছিলাম। আশা, আপনি হঠাৎ করে এমন কেন করছেন? আমি তো কোনো কিছুই বুঝতে পারছি না। আমি তো বলেছি যে আপনার সঙ্গে আমার কখনোই এটা যায় না, তবু আপনি কি আমার কথা বুঝতে পারছেন না? তুমি আজকে বিকেলে পার্কে চলে আসবে, তোমার সঙ্গে আমার বেশ জরুরি কথা আছে। বিকাল 4টার দিকে, ঠিক আছে? আমি এখন রাখলাম, নদীর পাড়ে গাছের নিচে। এই বলে নীলিমা কল কেটে দিল। তারপর শাহরিয়ার পুরো আবলের মতো ভাবতে লাগলো। বুঝলো না নীলিমা হঠাৎ করে শাহরিয়ারকে এসব কেন করছে। আর মানুষটা একদিন আগেও শাহরিয়ারের সঙ্গে এতটা খারাপ ব্যবহার করত, আর হঠাৎ করে এই মেয়েটার কি হলো? শাহরিয়ারের সঙ্গে এত ভালো করে ব্যবহার করছে, শাহরিয়ারের বন্ধু হতে যাচ্ছে। আর এমন কি কথা আছে যেটার জন্য শাহরিয়ারকে দেখা করতে বলছে? তারপর শাহরিয়ার এসব ভাবতে লাগলো। আর এসব ভাবতে ভাবতে বেশ অনেকটা সময় পার হয়ে গেল।
তারপর বিকাল 4টার দিকে শাহরিয়ার সেই ক্ষেতের মতো রেডি হয়ে পার্কে চলে আসলো। আর পার্কে এসে দেখে মানুষটার শাড়ি পরে দাঁড়িয়ে আছে আর শাহরিয়ারের জন্য অপেক্ষা করছে। শাহরিয়ার কাছে চলে আসলো আর কাছে এসে শাহরিয়ার চুপচাপ বসলো, বেশ একটু দূরত্ব বজায় রেখে। আর তখন সেও দাঁড়ানো অবস্থায় থেকে শাহরিয়ারের পাশেই বসলো। তারপর শাহরিয়ারকে বলতে লাগলো, আমি তোমাকে একটা গল্প বলতে চাই, তুমি আমার একটা গল্প শুনবে প্লিজ? না করো না, শোনো। আমি যখন ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ি তখন একটা ছেলেকে আমি দূর থেকে দেখতাম, কখনো সামনাসামনি কথা বলিনি, দূর থেকে দেখতাম কারণ ভালো লাগতো। আমিও ছেলেটার সঙ্গে দেখা করতে পারতাম না কারণ তখন বাবার বডিগার্ড সাথে ছিল, আমাকে কারোর সঙ্গে কথা বলতে দিত না। ছেলেটা সকাল 9টা 10-এ কলেজে যেত আর আমি গাড়ি নিয়ে অন্য কলেজে যেতাম। তবে গাড়ি নিয়ে যাওয়ার কারণ হচ্ছে আমার অনেক দূর করা ছিল তো, তার জন্য একটু সময় লাগতো। আর আমি সব সময় দেখতাম বন্ধু বান্ধবের সঙ্গে ছেলেটা আড্ডা দিয়ে কথা বলতে বলতে যেত, কেন জানি না ভালো লাগতো, কিন্তু চেহারাটা কখনো স্পষ্ট দেখতে পাইনি। তারপর এইভাবে বেশ কয়েকটা দিন পার হয়ে যায় আর একদিন দেখি সে সেখানে আড্ডা দিচ্ছে। তারপর একদিন আমি তাকে খুব ভালো করে লক্ষ্য করলাম আর যেটুকু ভেবেছিলাম সেইটুকুই। তারপর এভাবে ইন্টারের প্রথম বর্ষটা কেটে যায়। আমার কখনো সাহস হয়নি যে বাবার গাড়ি থেকে নেমে আমি ছেলেটার সঙ্গে কথা বলি। তারপর একদিন হঠাৎ করে বাবা আমাকে বলে যে এই শহরে থাকা যাবে না, আমাকে নিয়ে অন্য শহরে চলে যাবে, এখানে গাড়ি আর বিজনেসের প্রবলেম হচ্ছে। তারপর কোনো কিছু না ভেবেই সেই দিনে আমরা অন্য কোথাও চলে আসি। আর সেই দিনের পর থেকে আমি ছেলেটাকে আর কখনো দেখতে পারতাম না। ছেলেটার কয়েকটা লুকিয়ে পিক তুলেছিলাম, যদিও স্পষ্ট না, কিন্তু দেখতাম। দেখো তো তুমি এই ছেলেটাকে চেনো কি না? তারপর আমি পিক দেখালাম আর পিকটা দেখাতে এসে আমার দিকে অবাক হয়ে তাকিয়ে রইল। তারপর আমি বললাম, হ্যাঁ তুমি ঠিকই ভেবেছো, এটা তুমি। আমি তোমাকে প্রতিটা রাতে ভেবেছি, সব সময় ভাবতাম যদি তোমার সঙ্গে একদিন দেখা হয়ে যেত। তারপর তুমি কলেজে জয়েন করলে আর কলেজে জয়েন করার পর আমি সত্যি অনেক খুশি হয়েছিলাম। সেই জন্য রাতে আমি একটু ঘুমোতে পারিনি, কিন্তু তোমার সঙ্গে একটু ফাজলামি করার খুব ইচ্ছে ছিল, কারণ এতদিন আমি কষ্ট পেয়েছি। তার জন্য আমি তোমার সঙ্গে অনেক খারাপ ব্যবহার করি, কিন্তু চাই কিছু করি না কেন আমার তো খারাপ লাগে, তাই না? তুমি আমাকে চিনেও না চেনার বান করছো, এটা সত্যি অদ্ভুত লেগেছে আমার কাছে। একটা মেয়ে কী করে এতটা ভালোবাসতে পারে, কিন্তু আমি যে তোমাকে ভালোবাসতে পারবো না, আমি যে অন্য কাউকে ভালোবাসি। আমার কেন জানি বিশ্বাস হচ্ছে না যে তুমি অন্য কাউকে ভালোবাসো, আমি এটা বিশ্বাস করতে পারছি না। আর তুমি এভাবে ছদ্মবেশে কেন আছো? তুমি তো এভাবে কখনো থাকতে না। আমি কেন এখানে ছদ্মবেশে আছি এটা আমি তোমাকে এখন বলতে পারবো না, তবে এটা ঠিক যে তোমার মতো একটা মেয়ে আমাকে ভালোবাসে, এটা আমি সত্যি বিশ্বাস করতে পারছি না। কারণ তোমার মতো করে মনে হয় না কোনো মেয়ে আমাকে এভাবে ভালোবাসবে। আমার তো কখনো মনে হয়নি যে আমি তোমার আবার দেখা পাবো, আবারও কখনো কথা বলতে পারবো, কিন্তু আল্লাহ তাআলা হয়তো সেই ইচ্ছাটাই করে দিয়েছে। সবাই জানে আমি রাগী বদমেজাজি, কিন্তু আসলে আমি আমার মতো থাকি। তবে যতটুকু অন্যরকম হয়ে গিয়েছিলাম, কিন্তু তুমি এখন আছো, এখন আমি ভালো হয়ে যাব, সত্যি কথা দিচ্ছি। তুমি শুধু আমার হয়ে থেকো। যদি তুমি জানো যে আমি এমন একটা লোক যার 2 সেকেন্ড বেঁচে থাকার কোনো ভরসা নেই, আমাকে যে কোনো সময় যে কোনো দিক দিয়ে অ্যাটাক করতে পারে, যদি আমি মারা যাই তাহলে কি করবে তুমি? তোমার সঙ্গে যদি আমার দেখা না হতো, আমি তাহলে মনটাকে একটা না একটা দিয়ে বুঝ দিতে পারতাম সে হয়তো আমার ভাগ্যে নেই, তাই তোমার সঙ্গে আবার দেখা হয়নি। কিন্তু এখন তোমার সঙ্গে এতটা সময় পার করার পর, কথা বলার পর, এখন যদি তুমি আমার কাছ থেকে হারিয়ে যাও, তাহলে হয়তো আমি বাঁচতে পারবো না। আমার মৃত্যু ছাড়া আর কোনো উপায় নেই। তারপর এভাবে শাহরিয়ার নীলিমার সঙ্গে অনেক কথা বলতে লাগলো আর এভাবেই সময়টা পার হয়ে গেল। তারপর শাহরিয়ার সন্ধ্যাবেলায় দুজনে রিক্সা করে আসছে। তারপর নীলিমাকে তার বাসার সামনে নামিয়ে দিয়ে শাহরিয়ারও চলে আসলো। বাসায় এসে ফ্রেশ হয়ে নাস্তা করে নীলিমার সঙ্গে কথা বলতে লাগলো আর এদিকে শাহরিয়ার তার ল্যাপটপে কাজ করতে লাগলো। আর তখনই জুবায়ের শাহরিয়ারকে কল দিল আর জুবায়ের কল দেওয়ার পর শাহরিয়ারকে বলতে লাগলো, স্যার, আমি এইমাত্র খবর পেয়েছি যে কালকে রাত 11টায় এই জায়গায় মেয়েগুলোকে পাচার করা হবে। আবার এখানে নতুন চালানো এসেছে, আর এখানে এমপি নিজেই এটা করেছে। জুবাইর, আমি নিজেই তোমাকে কল দিতে চাচ্ছিলাম। শোনো, আমি তোমাকে বিভিন্ন জায়গায় ফোর্স পাঠাতে বলেছিলাম, এসব গ্যাংয়ের মধ্যে যারা কাজ করে তাদের বড় মাথাগুলোকে মেরে ফেলবে আর সবগুলোকে হাজতে নেবে, বুঝতে পেরেছো? তাহলে মেন যে মাথাটা আছে সে ঠিকই দেশে ফিরে আসবে। ঠিক আছে স্যার, আমি এখনই সবাইকে পাঠানোর ব্যবস্থা করছি।
আর আপনি কোনো চিন্তা করবেন না, আমি সব কিছুর রিপোর্ট আমি আপনাকে সঠিক সময় পাঠিয়ে দেবো। তারপর শাহরিয়ার কল কেটে দিল, আর কল কেটে দেওয়ার পর শাহরিয়ার আবারও নীলিমার সঙ্গে কথা বলতে লাগলো। আর নীলিমার সঙ্গে কথা বলতে বলতে বেশ অনেকটা সময় পার হয়ে গেল, আর শাহরিয়ারও ঘুমিয়ে গেল। পরদিন সকালবেলা ঘুম থেকে উঠে শাহরিয়ার ফ্রেশ হয়ে আর জলে কলেজে চলে আসলো। আর কলেজে এসে শাহরিয়ার আর নীলিমা একপাশে বসে গল্প করছিল, আর তখনই সবাই শাহরিয়ারের দিকেই তাকিয়ে আছে। আর তখনই দেখলো প্রিন্সিপাল স্যার এদিকে দিয়েই যাচ্ছে। তারা দুজনে দেখে দাঁড়িয়ে সালাম দিল। উনি শাহরিয়ারকে দেখে ভ্রু কুঁচকে তাকালো। শাহরিয়ার মাথা নিচু করে ফেললো। তারপর স্যার কি যেন ভেবে চলে গেল। স্যার কি বুঝে ফেললো নাকি? শাহরিয়ারের তো মনে হয় না স্যার এত কিছু বুঝে ফেলবে। তারপর শাহরিয়ার আবারও নীলিমার সঙ্গে গল্প করতে লাগলো, আর নীলিমা তখন বলতে লাগলো, আচ্ছা, তুমি না আমাকে বলেছিলে যে তোমার মা ছাড়া আর কেউ নেই, কিন্তু তুমি আন্টির সঙ্গে আমাকে দেখা করিয়ে দিচ্ছ না কেন? চলো আজকে আন্টির সঙ্গে দেখা করব, কথা বলবো, আর না হলে তুমি কল দাও, আমি কথা বলি। নীলিমা, আসলে আমার মা কথা বলতে পারে না। একটা অ্যাক্সিডেন্টে আমার মার কণ্ঠ নিস্তব্ধ হয়ে গেছে। আমার মা সব কিছু বুঝতে পারে, শুধুমাত্র কথা বলতে পারে না। এটা আজ থেকে 2 বছর আগে হয়েছে। এখন এভাবেই আছে, মাঝে মধ্যে ভিডিও কলে ইশারায় কথা বলি। ও আচ্ছা, সরি, আসলে আমি বুঝতে পারিনি, প্লিজ ক্ষমা করে দাও। আচ্ছা চলো কাজে যাই। আচ্ছা তুমি কিন্তু আমাকে একটা বিষয় বললে না, সব কিছুই তো বললে। তুমি এখানে ছদ্মবেশে কেন আছো? সময় হলেই এটা বুঝতে পারবে। চলো এখন ক্লাসে যাই। তারপর আমিও ক্লাসে চলে আসলাম, আর ক্লাসে এসে ক্লাস করতে লাগলাম। তারপর স্যার হঠাৎ করে বলল কলেজে নাকি অনুষ্ঠান হবে 26শে মার্চ উপলক্ষে, আর সেখানে সবার থাকাটা বাধ্যতামূলক। আমিও একটা প্ল্যান ভাবলাম, আর এই 26শে মার্চে এই স্যারের আসল রূপটা সবাইকে দেখাবো। এর আগে আমাকে সকল প্রস্তুতি নিতে হবে। তারপরে এসব ভাবতেই সময়টা কেটে যায়। আমি ক্লাস থেকে বেরিয়ে সোজা প্রিন্সিপালের রুমে চলে গেলাম, আর প্রিন্সিপালের রুমে এসে আমি যথারীতি স্যারকে সালাম দিয়ে দরজাটা লক করে দিলাম। আর তখন প্রিন্সিপাল আমাকে বলতে লাগলো, কি ব্যাপার, তুই আমার রুমে এসেছিস? আমি না তোকে বলেছি তুই আমার যখন তখন রুমে আসবি না, তবুও কেন আসছিস? তোকে সময় হলে আমি নিজে ডাকবো। আমার একটা কথা আছে, আমি নীলিমাকে আমার বিছানায় নিয়ে যেতে চাই, আর নীলিমাকে বিছানায় নিয়ে গিয়ে নীলিমাকে পাচার করে দিতে চাই। এখন আপনি কি বলেন? এটা কখনো সম্ভব না, কারণ রফিক সাহেব নিজে তাদের সঙ্গে কাজ করে। রফিক সাহেব যদি জানতে পারে তাহলে কিন্তু অনেক বড় সমস্যা হতে পারে, কারণ তিনি নিজেই এমপি। তাহলে চলেন দুজন মিলেই শেষ করে দিই, তাহলেই তো হয়। আর এমপি সাহেব তো জানতেও পারবে না যে তারা এটা করেছে, এই বিষয়ে তারা ভুলভাল বুঝিয়ে দিব। রফিক, তোর যদি কোনো সমস্যা না থাকে তাহলে তুই চেষ্টা করে দেখতে পারিস। আমি এটা কখনোই পারবো না। যদি তুই এটা পারিস তাহলে আমাকে বলবি, কিন্তু ধরা খেলে কিন্তু আমি এটার মধ্যে নেই। ঠিক আছে, আজকে রাতে একটা চালান তো এমপি সাহেব তাদেরকে বলেছে দিবে, তাহলে তো ভালোই হবে, তাই না? এই চালানটা যদি দিতে পারে তাহলে তাদের কোটি টাকা লাভ হয়ে যাবে। হ্যাঁ, আজকে রাতে 11টায় পড়া সকাল লোকজনকে নিয়ে এখানে রেডি থাকবি। আমি সময় সুযোগ পেয়ে সেখানে আসব, বুঝতে পারছিস? আর এমন সেফটি দিবি যে সিআইডি টিম কেন, এর চেয়ে বেশি কিছু যদি আসে তাহলে যেন তারা প্রতিহত করতে পারি। বুঝতে পেরেছিস তো আমার কথা? আর কাজটা খুব দ্রুত সঙ্গে করবি। ঠিক আছে, তাহলে আমি এখন গেলাম। আর আজকে একটাকে আমাকে পাঠিয়ে দিয়েন, আর মিথিলাকে আমারও পছন্দ হয়েছে, মিথিলাকে আমাকে পাঠিয়ে দিয়েন। তুই দিন দিন কতটা খারাপ হয়ে যাচ্ছিস সেটা তুই বুঝতেই পারছি না। সময় হলে তুই আমার গোপন জায়গায় চলে যাস, বুঝতে পারছিস? আর কোনো লোকেশনে যদি কখনো ধরা পড়ে যায় তাহলে এটা প্রকাশ করবি না। তারপর আমি চলে আসলাম, আর আমি পকেট থেকে আমার ড্রাগসের প্যাকেটটা রনিকে দিলাম, আর রনি সেটা নিয়ে আমাকে কিছু টাকা দিল আর চলে গেল। এদিকে শাহরিয়া নীলিমার সঙ্গে হেঁটে হেঁটে বাসায় ফিরছিল, আর তখন নীলিমা বলল, এই যে দেখো, ফুচকা খাবো, প্লিজ না করো না। আমার অনেক দিনের ইচ্ছে ফুচকা খাবো তোমাকে নিয়ে, কিন্তু সেটা পূরণ হচ্ছে না। আই মামা, ফুচকা দিন, অনেক বেশি ঝাল করে। এসব খাওয়া যে ভালো নয়। তুমি কেন খাবে শুধু শুধু? আর এই এত দূর থেকে তুমি ফুচকার অর্ডার দিচ্ছ। সত্যি তোমাদের মেয়েদের যে ফুচকা দেখলে কি হয় সেটাই তো বুঝতে পারি না। আর এত ঝাল খেলে অবস্থা কিন্তু তোমার খারাপ হবে, বলে দিলাম। প্লিজ না করো না, আমি কিন্তু ফুচকা খাবো এবং তুমিও খাবে, আর অনেক ঝাল দিয়ে খাবো। ঝাল ছাড়া মজা লাগে না, বুঝতে পারছো? তুমি তো ঝাল খেতে পারো না, তাহলে বিয়ের পর না হয় তোমাকে ঝাল খাওয়া শেখাবো।
তারপর আর কি করা, তারপর নীলিমার সঙ্গে গিয়ে ফুচকা খেতে লাগলো। আর দুইটা ফুচকা খেতেই শাহরিয়ারের কান দিয়ে মনে হয় ধোঁয়া বের হচ্ছে। আর নীলিমার দিকে তাকিয়ে দেখে নীলিমার কোনো রকমই মনে হচ্ছে না, আর শাহরিয়ারের ঠোঁট লাল হয়ে আছে। আর তখন নীলিমা শাহরিয়ারকে দুষ্টুমি করে বলল, কী ব্যাপার মহারাজ, আপনার দেখে অবস্থা খারাপ, তা মিষ্টি দিতে হবে নাকি আপনাকে? আমি তো মিষ্টি দেওয়ার জন্য বসেই আছি। থাক, আমার মিষ্টির দরকার নেই, আমি এভাবেই ভালো আছি। তুমি কি এগুলো খাবে নাকি তাড়াতাড়ি চলো, আমি বাসায় যাব। আমার এখানে থাকলে আমি নিশ্চিত মাথা ঘুরে পড়ে যাব। তখনই নীলিমা উঠে এসে শাহরিয়ারের ঠোঁটের মধ্যে আলতো করে একটা চুমু দিল। শাহরিয়ার লজ্জায় সেখান থেকে বিলটা দিয়ে তাড়াতাড়ি করে চলে আসলো। আর শাহরিয়ারের পেছনে নীলিমা দৌড়াতে দৌড়াতে আসলো। আর দৌড়াতে দৌড়াতে এসে শাহরিয়ারকে বলতে লাগলো, এত লজ্জা পেলে হয় নাকি? আচ্ছা, তুমি আমাকে বলো তো, তুমি কেন এই দেশে এই কলেজে আছো? আমি তো কোনো কিছুই বুঝতে পারছি না। আর সারি বা তোমার দিকে এইভাবে তাকিয়ে কেন আছে? আমি তোমাকে বলছি তো, আমি এখন তোমাকে কোনো কিছু বলতে পারবো না। যদি এখন আমি তোমাকে বলতাম তাহলে তো আমি সেটা অনেক আগেই বলতে পারতাম, তাই না? আমি বলেছি যে সময় হলে তুমি ঠিকই যে আমার পরিচয় জানতে পারবে। তবে একটা কথা, তোমার বাবা কী সব বিজনেস করে সেটা কি তুমি জানো? না বাবা, কিসব বিজনেস করে সেটা তো আমি জানি না। বাবা ও আমাকে কখনো বলেনি যে আমি এই বিজনেস করি। কিন্তু কেন তুমি এসব প্রশ্ন করছো? তোমাকে যেহেতু তোমার বাবা নিজে থেকে কোনো কিছু বলেনি, তাহলে তুমি আর কোনো কিছু জিজ্ঞেস করো না। তবে তুমি একটা জিনিস জেনে রাখো যে তোমার বাবা অনেক খারাপ কাজ করে বেশ অনেক দিন ধরে। তোমার বাবার যদি কোনো কিছু হয়, আমি বলতে চাচ্ছি তোমার বাবা অনেক বড় সমস্যায় পড়বে। যদি সব কিছু আদালতের কাছে স্বীকার করে তাহলে তো ভালো, আরও বেশি। স্বীকার না করলে তাহলে এমনকি ফাঁসিও হতে পারে। এটা শোনার পর প্রতিটা মেয়ের কাছে কতটা খারাপ লাগবে সেটা আমি জানি, এবং তুমিও বুঝতে পারছো যে আমার কতটা খারাপ লাগছে। কিন্তু আমার বাবা যদি আইন লঙ্ঘন করে থাকে, আমার বাবা যদি কোনো খারাপ কাজ করে থাকে, তাহলে আইন তো সবার জন্য সমান, তাই না? আমি চাইবো আইন তার মতো শাস্তি দিক, কিন্তু আমি তো ওনার মেয়ে, তার জন্য একটু কষ্ট লাগবেই। কারণ এতদিন আমাকে বাবাই সব করেছে। সেই ছোটোবেলায় মা মারা গিয়েছে, তারপর থেকে বাবা আমাকে কোনো অভাব বুঝতে দেয়নি। ঠিক আছে, তুমি আমার বাসায় চলো, আজকে তুমি আমার পরিচয় জানতে পারবে। তারপর আমি নীলিমাকে নিয়ে আমার ফ্ল্যাটে চলে আসলাম। আর আমার ফ্ল্যাটে এসে নীলিমা অবাক হয়ে তাকিয়ে আছে। আর আমি আমার ল্যাপটপটা অন করে নীলিমাকে দেখাতে লাগলাম। আর নীলিমা কোনো কথা বলতে পারছে না। কিছুক্ষণ নীলিমা কান্না করলো। আমি নীলিমাকে কফি বানিয়ে এনে দিলাম। তখন নীলিমা বলতে লাগলো, তুমি একজন সিআইডি অফিসার, তোমার উপর যে দায়িত্ব দেওয়া হয়েছে তুমি সেটা পালন করবে। এটা ছাড়া আমার আর কোনো কিছু বলার নেই। আর আমার বাবা যেসব অপকর্ম করেছে সেটা এখন আমার নিজেকে ঘৃণা হচ্ছে। কারণ আমার মতো একটা মেয়ে থাকতে উনি আমার বয়সী মেয়েদেরকে সে বিদেশে পাচার করেছে। এটা কতটা নিম্নজনক কাজ আমি তোমাকে বোঝাতে পারছি না। তাছাড়া মাদক দ্রব্য এসবের পিছনেও আমার বাবার হাত আছে। আমার বাবার বিরুদ্ধে যে সকল প্রমাণ জোগাড় করা হয়েছে এগুলো আসলেই সত্যি। তোমার দায়িত্ব তুমি পালন করে যাবে, এটা নিয়ে আমি কোনো দিন তোমার সঙ্গে কথা বলবো না। ঠিক আমি এমনটাই তোমার কাছ থেকে শুনতে চেয়েছিলাম। তুমি আমার ভালোবাসা পাওয়ার যোগ্য, কারণ তুমি যদি আমাকে অন্য কিছু বলতে তাহলে আমি তোমাকে কখনো ভালোবাসতাম না। তোমার এই কথাটা শোনার পর তোমার প্রতি আমার শ্রদ্ধাবোধ বেড়ে গেছে, এটা একদম 100% বুঝতে পারছো। আর আমি যে সিআইডি অফিসার, এটা তুমি কলেজে কখনো প্রকাশ করবে না। ঠিক আছে, আমি না হয় প্রকাশ করব না, কিন্তু তোমার যদি কোনো বিপদ হয় তখন কি করবে? ওরা কি তোমাকে ছেড়ে দেবে ভেবেছো? ওরা যদি তোমার একটাবার জানতে পারে তাহলে কিন্তু তোমাকে মেরে ফেলবে, কারণ ওদের হাত কিন্তু অনেক শক্তিশালী। তারপর শাহরিয়ার নীলিমাকে আলতো করে জড়িয়ে ধরে নীলিমার কপালে আলতো করে একটা চুমু দিল। আর নীলিমাকে বলল, তুমি যদি আমার পাশে থাকো তাহলে আমি সব কিছু সহ্য করতে পারবো, বুঝতে পেরেছো? আর তোমাকে আমি একটা জায়গায় পাঠিয়ে দিয়েছি, না হলে তুমি এখানে থাকলে তোমাকে ওরা কিডন্যাপ করে নিয়ে যেতে পারে। আমি তোমাকে আমার মায়ের কাছে পাঠিয়ে দিচ্ছি। আমার মা কিন্তু কথা না বলতে পারলেও সব কিছু ঠিক আছে, অনেক মজার মানুষ। ঠিক আছে, তাহলে আমি বাবাকে কোনো কিছু জানাবো না। আমি এক্ষুনি তোমার মায়ের কাছে চলে যেতে চাই। আর আমি চাই না যে আমার কারণে তোমার কোনো সমস্যা হোক। আজ থেকে আমি আর কখনো বাবার পরিচয় দিব না। আমার ভাবতেও ঘৃণা হচ্ছে, আমার বাবা এতটা নিচু মনের মানুষ। সত্যি, তুমি যদি আমাকে না বলতে তাহলে আমি কখনোই জানতে পারতাম না।
তারপর শাহরিয়ার নীলিমাকে শাহরিয়ারের মায়ের কাছে পাঠিয়ে দিল। আর এদিকে বেশ দেখতে দেখতে কয়েকটা দিন পার হয়ে গেল, আর একে একে ওদের সকল কার্যকলাপ শাহরিয়ার বন্ধ করে দিল, আর ওদের মাথা ছাড়া দিয়ে উঠল। আর দেখতে দেখতে সেই 26শে মার্চ চলে আসলো। আজকে কলেজে অনুষ্ঠান, আর খবর পেয়েছে ওদের বাংলাদেশে ফিরে এসেছে। সেই অনুষ্ঠানে প্রধান অতিথি হলো তাদেরই বস। এটা হয়তো সবাই জানে না, কারণ সবাই ওনাকে ভালো নামে চেনে। উনি একজন বিশিষ্ট ব্যবসায়ী। শাহরিয়ার সকালবেলা ঘুম থেকে উঠে তাড়াতাড়ি করে রেডি হয়ে নিল, আর রেডি হয়ে সোজা সে অনুষ্ঠানে চলে আসলো। আর অনুষ্ঠানে এসে শাহরিয়ার বসে আছে, এক একে সবাই পারফর্ম করে যাচ্ছে। শাহরিয়ার মাইক্রোফোনে সবাইকে বলতে লাগলো, তোমরা মঞ্চের নিচে যেভাবে আছো তোমরা সেভাবেই থাকবে। আমি না বলা পর্যন্ত তোমরা কোনো অ্যাটাক করবে না। আর প্রিন্সিপালকে ওই বসের সঙ্গে যে বসে আছে ওই দুজনকেই আমি দেখব, তোমরা বাকিগুলোকে দেখবে, ঠিক আছে? আমার কথা ছাড়া কোনো কিছু করবে না, কারণ একটা ভুল হলে ওরা পালিয়ে যেতে পারে। তারপর শাহরিয়ার এই সেই কাঙ্ক্ষিত সময়ের জন্য অপেক্ষা করলো, আর সেই অপেক্ষা করতে করতে সে সময়টা চলেও আসলো। আর শাহরিয়ার সবাইকে ফায়ার করতে বলল, যার যথারীতি সবাই ফায়ার করতে লাগলো। আর শাহরিয়ার গিয়ে প্রিন্সিপাল আর সেই বসটাকে মারতে লাগলো। ওরাও শাহরিয়ারকে মারতে লাগলো। সবাই যে যার মতো ছোটাছুটি করতে লাগলো। শাহরিয়ার সবাইকে কলেজের গেট বন্ধ করে দেওয়ার জন্য যেন কেউ বের হতে না পারে। তারপর শাহরিয়ার ফায়ার করতে করতে প্রিন্সিপালের পায়ে গুলি করলো, আর সঙ্গে সঙ্গে প্রিন্সিপাল পড়ে গেল। আর শাহরিয়ার সেই বসকে একটা হাতে গুলি করলো, আর যথারীতি শাহরিয়ার কোমর থেকে হ্যান্ডকাপ বের করে অ্যারেস্ট করলো। তারপর শাহরিয়ার জুবায়েরকে বলল সবাইকে একসঙ্গে মাঠে আনার জন্য। আর শাহরিয়ার স্টেজে উঠলো। শাহরিয়ারের সঙ্গে শাহরিয়ারের টিম আছে। শাহরিয়ার বলতে লাগলো, আপনারা শান্ত হন, আমরা সিআইডি থেকে এসেছি। ওনারা ছদ্মবেশে দেশের মধ্যে নারী পাচার, মাদকদ্রব্য এসব নানা অপকর্মে লিপ্ত ছিল। এতদিন মুখোশ পড়েছিল, আজকে সেগুলোকে ধরতে পেরেছি আমরা। আর আমাদের এই অপারেশনের পেছনে বিশেষ অবদান হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর। আপনাদেরকে সত্যি আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। তারপর সবাই হাততালি দিতে লাগলো, আর শাহরিয়ার সবাইকে নিয়ে চলে আসলো। আর শাহরিয়ারও স্যারেরা অনেক সম্বর্ধনা দিতে লাগলো। তারপর এসব করতে করতেই একটা দিন পার হয়ে গেল, আর শাহরিয়ারও ছুটি নিয়ে সরাসরি বাড়িতে চলে আসলো। আর বাড়িতে এসে দেখে মায়ের সঙ্গে নীলিমা বেশ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলেছে। তারপর যথারীতি তাদের বিয়েটাও হয়ে গেল, আর বিয়েটা হয়ে গেল বেশ পারিবারিকভাবেই। আর এখন শাহরিয়ার দাঁড়িয়ে আছে বাসর ঘরের সামনে। তারপর কোনো কিছু না বলে শাহরিয়ার বাসর ঘরে প্রবেশ করলো, আর গিয়ে দেখে মানুষটা ঘুমটা দিয়ে বসে আছে। শাহরিয়ার যেতেই শাহরিয়ারকে সালাম করলো, আর শাহরিয়ার বুকে জড়িয়ে ধরলো। আর তখন নীলিমা বলতে লাগলো, আমার বাবার হয়তো ফাঁসি হবে, কিন্তু সেটা আমার কোনো দুঃখ নেই। ওনার সাজে উনি পেয়েছে। তোমার কাছে শুধু আমার একটাই চাওয়ার, তুমি ছাড়া আমার জীবনে আর কেউ নেই। আমার জীবনে কোনো লক্ষ্য নেই, আমি সব সময় তোমার সাথে থাকতে চাই। প্লিজ, আমি চাই কিছু করি না কেন, তুমি তোমার কাছে রেখে দিও। যদি কখনো আমি ভুল করি তাহলে আমাকে শাসন করো, কিন্তু কখনো ভালোবাসাটা আমার কাছ থেকে কেড়ে নিও না। না, তোমার কাছ থেকে কখনোই আমি ভালোবাসাটা কেড়ে নিব না। তোমাকে সবসময় আমি আমার বুকের মাঝে আগলে রাখবো। তাই এখন কি আপনাকে নিয়ে অন্য জগতে যাওয়া যায়? আমি কি অন্য জায়গাতে যাওয়ার জন্য না করেছি নাকি? আপনার যেটা ইচ্ছা আপনি সেটাই করতে পারেন, কারণ আপনার সম্পদ আপনি কিভাবে ব্যবহার করবেন না করবেন সেটা আপনি জানেন। তবে আমার একটা চাওয়া আছে, আমি যেন খুব তাড়াতাড়ি মা হতে পারি। তারপর শাহরিয়ার নীলিমাকে কোলে তুলে নিয়ে বিছানায় শুইয়ে দিল। আর এভাবেই শাহরিয়ার নীলিমাকে নিয়ে হারিয়ে গেল এক অনন্য রাজ্যে। আর এভাবেই না হয় চলতে থাকুক তাদের মিষ্টি ভালোবাসার গল্পটা। दिल का दरिया बह ही गया, इश्क इबादत बन ही गया, खुद को मुझे तू सौंप दे, मेरी जरूरत तू बन गया, बात दिल की नजरों ने की, सच कह रहा तेरी कसम, तेरे बिन अब
न लेंगे एक भी दम, तुझे कितना जाने लगे हम, तेरे साथ हो जाएंगे कदम, तुझे कितना जाने लगे हम, तुझे कितना जाने लगे हम। ओ ओ ओ तुझे कितना जाने लगे